সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা যে যেখানে বসে আমার আজকের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছ সকলকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অনেক মনোযোগের সাথে প্রশ্ন মাধ্যমে অংশগ্রহণ করবে। আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে 11 অধ্যায়। ইতিমধ্যেই যারা তোমরা এর আমার আগে ক্লাসগুলো করেছো তোমরা নিশ্চয়ই অবগত আছো যে 11 অধ্যায়ের আমাদের পাঠ্য বইয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি এবং তোমাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি সমাধান করার চেষ্টা করেছি। তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে বিভিন্ন সমস্যাগুলো বলেছো, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করার জন্য। আজকে আমরা 11 অধ্যায়ের যে গাণিতিক বিষয়গুলো অর্থাৎ যে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি দুইটা সৃজনশীল সাজিয়েছি। আমি চেষ্টা করব আজকে এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করার জন্য। এরপরে আমি এই অধ্যায়ের আরো কয়েকটা ক্লাস নিব সৃজনশীলের উপর, কারণ এই অধ্যায়টা একটু বড়, কারণ এই অধ্যায়ের এতগুলো টপিকস আছে যে বিষয়গুলো 1-2 ক্লাসে শেষ হওয়ার কথা না। তাই আমি অনেকগুলো ক্লাস দেব। আমি আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাস অনেক মনোযোগের সাথে দেখবে এবং বুঝবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে তোমরা প্রথমেই দেখো যে যে দুইটা সৃজনশীল দিয়েছি, যারা এই অধ্যায়ের পাঠ্য বইয়ের বিষয়গুলো তোমরা সম্পূর্ণ করেছো তাদের জন্য এই দুইটা সৃজনশীল অনেকটাই ইজি মনে হবে। আর যারা পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া নাই তাদের জন্য একটু কষ্ট হবে। তারপরেও আমি আশা করব তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। দুইটা বর্তনী দিয়ে আমি দুইটা সৃজনশীল দিয়েছি। পরবর্তী যে ভিডিওগুলো আমি দেব বা এই অধ্যায়ের উপর ক্লাসগুলো নিব, চেষ্টা করব যে অন্য টপিকসের আঙ্গিকে থাকবে। আজকে দুইটা সৃজনশীলে আমাদের সার্কিট বা বর্তনীর উপর রিলেটেড। খেয়াল করো, প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে এখানে 6 ভোল্টের একটা ব্যাটারি লাগানো, তারপর হচ্ছে অনেকগুলো রোধ লাগানো আছে। এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো সলিউশন করার প্রথম শর্তই হচ্ছে সার্কিট রিলেটেড যে সৃজনশীলগুলো থাকবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন রোধগুলো সমান্তরাল আছে এবং কোন রোধগুলো শ্রেণীতে সংযুক্ত আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি তুমি সেটা ফাইন্ড আউট না করতে পারো তাহলে এই অধ্যায়ের সৃজনশীলগুলো করা তোমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। দেখা যাচ্ছে তুমি তোমার মতো করে করবে বাট অঙ্কগুলো হবে না। তাই প্রথমে কাজ হচ্ছে আমাদের যে রোধগুলো দেওয়া থাকবে সার্কিটে, সেই সার্কিট আমরা বুঝতে হবে ভালোভাবে, দেখতে হবে কোন কোন রোধগুলো আমাদের সমান্তরাল সমবায়ে আছে এবং কোন কোন রোধগুলো আমাদের শ্রেণী সমবায়ে আছে। যদি সেটা বুঝতে পারি তাহলে আমাদের তুল্য রোধ নির্ণয় করা অনেক সহজ হবে। তুল্য রোধ নির্ণয় করতে বলবে বা দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলবে, কোন সূত্র ব্যবহার করে যখন আমরা করব তখন আমরা বুঝতে হবে। তোমাদের নিশ্চয়ই অবগত আছো। আমি তারপরও আগে দুইটা সৃজনশীল করানোর আগে আমি একটু তোমাদের সাথে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো সমান্তরাল সমবায়ে তুল্য রোধের সূত্রটা হচ্ছে 1/Rp = 1/R1 প্লাস হচ্ছে 1/R1 1/R2 প্লাস হচ্ছে 1/R3 প্লাস ওকে। আর শ্রেণীতে সংযুক্ত তুল্য রোধের ক্ষেত্রে আমরা লিখব যে Rs = R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে R3 প্লাস এভাবে চলতে থাকবে। আর যখন বর্তনীর তড়িৎ প্রবাহের মান বের করতে বলবে তাহলে তো আমরা সেই সূত্র জানা আছে, ওহম সূত্র থেকে I = V/R। ওকে, তাহলে দেখো আমি আশা করছি যে তোমরা এই সূত্রগুলো তোমরা অবশ্যই জানো এবং এই সূত্রগুলো তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা,
প্রথম যে সৃজনশীলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি প্রত্যেকটা রোধকে এভাবে ধরে নিই, আগে শুরুতে আমাদের কাজ হচ্ছে যে 1 এর গ নাম্বার যদি আমরা সলিউশন করি, যে উদ্দীপক হতে বা বর্তনী হতে। এখন যদি আমরা একটা ধরে নিই, দেখো ধরে নিলে আমাদের জন্য সুবিধা হবে। উদ্দীপক হতে ধরি R1 R2 R3 R4 R5। তাহলে দেখো R1 হচ্ছে 4 ওহম, R2 হচ্ছে 4 ওহম, R3 হচ্ছে 2 ওহম এবং R4 হচ্ছে 3 ওহম, R5 হচ্ছে আমাদের 4 ওহম। এভাবে যদি আমরা ধরে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলে আমাদের উল্লেখ করে নেই যে কোনটা R1 কোনটা R2 কোনটা R3। যদি এভাবে তোমরা ধরে নাও তাহলে সুবিধা হবে, আমরা কোনটা কোনটা সমান্তরালে আছে কোনটা কোনটা শ্রেণীতে আছে তাহলে আমরা বের করতে পারবো। তাহলে দেখো তোমরা যদি চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতেই পাচ্ছ প্রথম যে দুইটা রোধ অর্থাৎ R1 এবং R2 অর্থাৎ 4 ওহমের এই দুইটা রোধ হচ্ছে আমাদের কি সমান্তরালে সংযুক্ত। তারপরে যদি আমরা পরে করে খেয়াল করি 2 ওহম এবং 3 ওহম অর্থাৎ এই 2 ওহমের রোধ, এই রোধ আর এবং এই রোধ অর্থাৎ R3 এবং R4 হচ্ছে শ্রেণীতে সংযুক্ত। এখন যখন শ্রেণীতে সংযুক্ত, আবার এটা এবং এটা হচ্ছে আমাদের কি সমান্তরালে সংযুক্ত। তাহলে আমরা আলাদা আলাদা বের করতে হবে, যেটা আমাদেরকে বলা হচ্ছে যে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা লিখব যে R1 ও R2 সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ। আমরা যদি প্রথম ক্ষেত্রে এটা তুল্য রোধ আমরা R(P1) হলে আমরা লিখতে পারি 1/R(P1) = 1/R1 প্লাস হচ্ছে 1/R2। খেয়াল করো 1/R1 এর মান কত 4 প্লাস হচ্ছে এটার মান হচ্ছে 4। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 1/R(P1) = লসাগু যদি 4 হয় তাহলে 1 + 1 = 2 + 4। আর গুণন করব আমরা, আর গুণন করলে হচ্ছে R(P1) 4/2। যদি কাটাকাটি করি তাহলে 2 অর্থাৎ হচ্ছে R(P1) এর মান পেলাম আমরা হচ্ছে 2 ওহম। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে আবারও বলছি, আমি যেভাবে তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি, তাহলে তোমাদের যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয়, আমি যখন ভিডিওটা আপলোড করব তখন তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে বলবে, তখন আমি চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে তোমাদের এই সমস্যাগুলো সলিউশন করার জন্য। তাহলে R(P1) আমরা পেলাম কত 2 ওহম। এখন দেখো তোমরা, আমি এখানে একটু করে নিলাম, পরের অংশটা দেখো। তাহলে আমরা R(P1) পেলাম হচ্ছে 2 ওহম, আবার লিখবো হচ্ছে R3, যেটা আমরা R3 ধরেছি, R3 এবং R4 শ্রেণীতে সংযুক্ত। তাহলে আমরা লিখবো যে R3 এবং R4 শ্রেণীতে সংযুক্ত, এদের তুল্য রোধ RS1 যদি ধরি, যেহেতু প্রথম ক্ষেত্রে RS1, যদি আমরা কোনো ক্ষেত্রে দেখি যে শ্রেণীতে বা সমান্তরালে একাধিক বের করতে হবে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ধরবো R1, পরেরটা ধরবো R2, আবার যেমন এটার ক্ষেত্রে ধরেছি RS1। তাহলে আমরা লিখবো কি RS1 = R3 প্লাস হচ্ছে R4। তাহলে R3 কত হচ্ছে আমাদের 2 প্লাস R4 হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 5 ওহম। তাহলে দেখো আমরা এই দুইটা রোধ বের করেছি সমান্তরালে এবং এটা বের করেছি আমরা কি শ্রেণীতে।
এখন যখন এই দুইটা আমরা শ্রেণীতে পেয়েছি, এখন খেয়াল করো এইটা আর এটা হচ্ছে আমাদের কি সমান্তরালে। তাহলে আমি এই অংশটুকু একটু মুছে দিলাম। তাহলে দেখো এই যে RS1 আমরা শ্রেণীটা ব্যক্তি করি, এই RS1 টা হচ্ছে আবার এই R5 এর সাথে হচ্ছে সমান্তরালে। তাহলে আমরা লিখব যে RS1 এবং RS1 এবং হচ্ছে আমাদের R5 সমান্তরালে সংযুক্ত। RS1 এবং R5 সমান্তরালে সংযুক্ত। তাহলে আমরা কি লিখব? অতএব এদের তুল্য রোধ RP2 হলে লিখতে পারি 1/RP2 equal to 1/RS1 প্লাস হচ্ছে 1/R5। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 1/RS1 কত পেয়েছি আমরা 5 ওহম, 5 প্লাস হচ্ছে 1/R5 কত 4। তাহলে আমাদের কত হচ্ছে 1/RP2 equal to লসাগু হচ্ছে 20, তাহলে 4 প্লাস 5 বা 1/RP2 equal to 9/20। এই অংশটুকু আমি মুছে দিলাম। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে RP2 equal to 20/9 ওহম। ওকে, তাহলে আমরা পেলাম। এখন এই যে আমরা RP2 বের করেছি অর্থাৎ এটা, তাহলে খেয়াল করো তোমরা এই যে RP2 এবং হচ্ছে RP1 এই দুইটা আবার হচ্ছে কি শ্রেণীতে সংযুক্ত। এই সার্কিটটা বুঝতে হবে কিভাবে। এই দুইটা তো আমাদের এক হয়ে গেছে, তার মানে হচ্ছে এটার পরে এটা সংযুক্ত। একটার পর যদি একটা সংযুক্ত থাকে তখন তোমরা জানো এটা শ্রেণী সমবায়। ওকে, তার মানে আমরা এখন লিখব আবার RP1 এবং RP2 শ্রেণীতে সংযুক্ত, শ্রেণীতে সংযুক্ত। এদের তুল্য রোধ RS, টোটাল তুল্য রোধ যদি আমরা RS ধরি তাহলে অতএব RS equal to RP1 যোগ হচ্ছে RP2। তাহলে RP1 কত পেয়েছি মনে আছে তোমাদের? RP1 পেয়েছি আমাদের 2 প্লাস RP2 আর এটা পেলাম আমরা কত 20/9। এখন যদি এটা আমরা বসিয়ে দেই তাহলে দেখো কি হচ্ছে 20/9 যোগ 2 4.2 ওহম। এটা হচ্ছে আমাদের গ নাম্বার অর্থাৎ বর্তনীর তুল্য রোধ নির্ণয়। কি তোমরা সকলে বুঝতে পেরেছো? আমি আশা করছি যারা আমার এই মুহূর্তে ক্লাসটি দেখছো সকলেই অঙ্কটি বুঝতে পেরেছে। এভাবেই অঙ্কগুলো কিন্তু সহজ, বাট তোমাকে সার্কিটটা বুঝতে হবে। সার্কিট বুঝতে হলে এইভাবেই যখন আমাদের তুল্য রোধ বলবে প্রথমে আমাদের কাজ হচ্ছে সমান্তরাল সমবায়ে রোধগুলোর মান বের করা, শ্রেণীতে সমবায়ের রোধগুলো বের করা, তারপরে তুল্য রোধ আমরা বের করো, যেভাবে আমি এই অঙ্কটা করেছি। এভাবে এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতেই হবে, অনেকদিন থেকে তোমাদের ক্লাস হচ্ছে না, বাট শিক্ষামন্ত্রী যেভাবে ঘোষণা দিচ্ছে তার মানে আগামী বছর তোমাদের নির্দিষ্ট টাইমে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
এই কারণে আমি তোমাদের প্রতি উদারত আহ্বান জানাবো যে তোমরা বাসায় বসে হেলাফেলায় সময়গুলো নষ্ট না করে অবশ্যই সঠিকভাবে রুটিন মাফিক পড়াশোনা করে তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে তোমরা অবশ্যই শেষ করতে হবে। ওকে, তাহলে আমরা এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে অর্থাৎ গ এবং ঘ নাম্বার যেটা আছে বলছে সবগুলো রোধ সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ওকে, আমরা পরবর্তী অঙ্কটা একটু আলোচনা করি। যে অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করাচ্ছি যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমি বারবার বলতেছি বোর্ডে আমার নাম্বার দেওয়া আছে, হয়তো পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো, নতুবা হচ্ছে তুমি ভিডিও দেখে কোন অঙ্কের কোন লাইন বুঝতে পারো না ওইটা বললে সুবিধা হবে। আমি চেষ্টা করব যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, এবার দেখো গ নাম্বার। গ হচ্ছে কি দেওয়া আছে, আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে দেখি বিভব ভোল্টেজ দেওয়া উদ্দীপক হতে দেওয়া আছে ভি কত 6 ভোল্ট দেওয়া আছে। তারপর হচ্ছে গ নং হতে পাই RS কত পেয়েছি আমরা, RS পেয়েছিলাম 4.2 ওহম। 4.2 ওহম। এখন দেখো আমরা যদি আই বের করি, বলতে হচ্ছে যে সবগুলো রোধ সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন। এখন যে রোধগুলো আছে দেখো, অর্থাৎ পুরো সার্কিটের যতগুলো রোধ আছে এখানে 5টা রোধ আছে, অর্থাৎ এই সবগুলো রোধকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি তাহলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে এটা বের করতে বলছে। এখন আমরা যে অবস্থায় আছে ওই অবস্থায় আগে তড়িৎ প্রবাহটা বের করি, তাহলে আমরা তুলনা করতে পারবো যে সার্কিট উদ্দীপকে যেভাবে দেওয়া আছে এভাবে থাকলে কেমন হবে, আর যখন সবগুলো রোধকে আমরা সমান্তরালে করব তখন কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এটাই মূলত আমাদের কোশ্চেনে বলা হয়েছে। তাহলে দেখো তড়িৎ প্রবাহ যদি আই হয় অর্থাৎ আই ইকুয়াল টু কি হোয়াট, তাহলে আমরা জানি তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু ভি বাই আরএস। তাহলে কি হচ্ছে, ভি হচ্ছে আমাদের 6 আর আরএস পেয়েছি আমরা 4.2। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, 6 ডিভাইডেড বাই 4.2, তাহলে আমরা 1.42 পাচ্ছি। 1.42 তোমরা জানো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ফিজিক্সের ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের অবশ্যই ব্রেনে রাখতে হবে যে প্রত্যেকটা অঙ্ক শেষে অবশ্যই আমরা এককগুলো অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আই পেলাম হচ্ছে 1.42। এখন খেয়াল করো, যদি উদ্দীপকের বর্তনীর সবগুলো রোধকে সমান্তরালে সংযুক্ত করা হয় তাহলে চিত্রটি নিম্নরূপ হবে। চিত্রটি নিম্নরূপ হবে অর্থাৎ সবগুলো হচ্ছে কি আমাদের বলছে যদি প্রত্যেকটা রোধকে আমরা সমান্তরাল রাখি তাহলে কি হবে। আমরা যদি চিত্রটা না দেই তাহলে যদি উদ্দীপকের বর্তনীর সবগুলো রোধকে সমান্তরালে সংযুক্ত করা হয় তাহলে চিত্রটি নিম্নরূপ হবে। অর্থাৎ তোমরা জানো সমান্তরাল সমবায় হচ্ছে একটা নির্দিষ্ট সাধারণ বিন্দু থেকে প্রত্যেকটা রোধ আলাদা আলাদা হবে। তাহলে আমরা খেয়াল করো, তাহলে আমাদের চিত্রটা যদি দাও তাহলে সুবিধা হবে, আর যদি না দাও তাও হবে, সমস্যা নেই। অর্থাৎ
একটা বিন্দু থেকে আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা অঙ্ক করে নিবা। তোমরা অবশ্যই স্কেল দিয়ে অঙ্কন করবে, তাহলে চিত্রগুলো সুন্দর হবে। খেয়াল করো, এই যে একটা সাধারণ বিন্দু, এটা একটা সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু থেকে আলাদা হয়েছে। তারপরে এখানে R1, R2, R3, R4, R5 ধরে নিয়ে আমরা আবার বর্তনীটা যেভাবে আছে এভাবে সংযুক্ত করব। কি বুঝতে পেরেছো? যদি চিত্রটা দাও তাহলে তোমার জন্য করতে সুবিধা হবে, আর যদি চিত্রটা না দাও তাহলে হবে। এই কারণে আমি দুইভাবে দেখালাম, এই কারণে বলছি চিত্রটা তখন এইভাবে হবে, অর্থাৎ প্রত্যেকটা রোধ হচ্ছে আমরা উপর থেকে নিচ সমানভাবে আছে। ওকে, এবং তাদের দুই প্রান্ত হচ্ছে একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত। ঠিক আছে, তাহলে আমরা এবার করে দেখি, সমান্তরালভাবে দেখি কি হচ্ছে। তাহলে অতএব সমান্তরাল সমবায়ে যদি রোধ তুল্য ধার হয়, তাহলে ধর হচ্ছে RP হলো তুল্য রোধ, তাহলে হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস 1/R3 প্লাস হচ্ছে 1/R4 প্লাস হচ্ছে 1/R5। তাহলে দেখো কি আছে, 1/4 প্লাস হচ্ছে 1/4 প্লাস 1/2 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/4। এখন দেখো তো, দেখো আমরা যদি এটা লসাগু করি, তাহলে লসাগু দাঁড়াচ্ছে হচ্ছে কত আমাদের 4 4 2 3, 4 এর লসাগু হচ্ছে আমাদের 12। এখন লসাগু যদি হয় তাহলে 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 4 প্লাস হচ্ছে আমাদের 3, তার মানে আমাদের কি দাঁড়ালো 3 3 6 12 16 19, 19/12। তাহলে 19/12 কত হচ্ছে একটু খেয়াল করো, 19 ভাগ হচ্ছে 12। আমরা পরে করি 12, তাহলে হচ্ছে RP হচ্ছে কত 12/19। তাহলে দেখো তো কি হচ্ছে 12/19, 0.63 ওহম, এটা আমরা RP পেলাম। তাহলে এখন আমরা পরবর্তীতে আমরা প্রথমে পেয়েছিলাম হচ্ছে টোটালি যখন সমস্ত রোধগুলোকে সমান্তরালভাবে সাজানোর পূর্বে আমরা তড়িৎ প্রবাহ পেয়েছি 1.42। এখন আমরা দেখব যে যখন সবগুলো রোধকে সমান্তরালভাবে সাজানো হয়েছে এখন আমাদের তড়িৎ প্রবাহ কত হয়। তাহলে এখন তড়িৎ প্রবাহ I প্রাইম যদি হয় তাহলে V/RP, তাহলে V হচ্ছে কত 6 ডিভাইড বাই RP পেলাম হলো আমরা 0.6। দেখো তো কত হয় 6 ডিভাইড বাই 0.6, 0.63, তাহলে হচ্ছে 6 ডিভাইড বাই 0.63, তাহলে আমরা 9.52 আসে, তাহলে 9.52 অ্যাম্পিয়ার। দেখো তাহলে আমাদের কি বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের কি বলছে যে সবগুলো রোধ সমান্তরালভাবে থাকলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ লিখব আমরা তড়িৎ প্রবাহের পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিবর্তন। তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তনটা কি হচ্ছে 9.52 বিয়োগ হচ্ছে আগে আমরা পেয়েছি 1.42। তাহলে দেখো তো কি হচ্ছে 9.52 বিয়োগ হচ্ছে 1.42, তাহলে হচ্ছে 8.12।
8.10 অ্যাম্পিয়ার। তার মানে আমরা নিচে কথাটা লিখব যে উদ্দীপকের সবগুলো রোধকে যদি আমরা সমান্তরালভাবে সাজিয়ে লিখি তাহলে রোধের তড়িৎ প্রবাহের পরিবর্তন পূর্বের তুলনায় এত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 8.10 অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের সলিউশন। কি তোমরা বুঝতে পেরেছো সবাই? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, এভাবেই পরবর্তী যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে তোমাদের SW থাকবে। অবশ্যই তোমরা আমাদের গ্রুপে তোমরা যারা যারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, তোমাদের কাজ হচ্ছে পরবর্তীতে যে সৃজনশীলটা আছে এটা করে অবশ্যই আমাকে গ্রুপে সেন্ড করবে। আমি দেখবো যে তোমরা যদি এটা বুঝো তাহলে পরেরটা দিতে পারবে। পরেরটা আমি একটু তোমাদের হিন্ট দিচ্ছি যাতে তোমরা করতে পারো খুব সহজেই। পরেরটা বলেছে বর্তনীর তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তাহলে তড়িৎ প্রবাহের মান যদি নির্ণয় করতে হয় তাহলে আগে দেখো যে বর্তনীর যে রোধগুলো দেওয়া আছে ওইটার মান আগে লাগবে, ওইটার তুল্য রোধ আমরা বের করে নিব। তুল্য রোধ বের করে তারপর আমরা তড়িৎ প্রবাহের মান বের করব। বুঝতে পেরেছো? তার মানে তোমরা ধরে নিবা যদি এটা R1, এটা R2, এটা R3, R4 হয় তাহলে R1 R2 হচ্ছে সমান্তরালে বের করবা। তারপরে এটা বের করার পর R3 এবং R4 শ্রেণীতে বের করবা। বা এটা যখন এটা সমান্তরালে বের করার পর তাহলে দেখবো যে এটা বাকি দুইটার সাথে কি শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে আমরা শ্রেণীতে সংযুক্ত ক্ষেত্রে RS বের করে নিবে। তাহলে RS বের করলে আমরা খুব সহজেই বর্তনীর তড়িৎ প্রবাহের মান বের করতে পারবো। পরেরটা দেখো, অর্থাৎ 10 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে, বর্তনীতে প্রদত্ত রোধের সংযোগ কিরূপ হলে তড়িৎ প্রবাহ 0.857 অ্যাম্পিয়ার হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ যে রোধগুলো দেওয়া আছে উদ্দীপকে সেই রোধগুলোকে কিভাবে সাজালে, অর্থাৎ কোন প্রক্রিয়া সাজালে, সবগুলো রোধকে কি শ্রেণীতে সাজালে না সবগুলো রোধকে কি আমরা সমান্তরালে সাজালে, তারপর আমরা এটা করবো। এটা তোমরা একটু করতে হবে। এটা যদি আমি বলে দেই তাহলে তোমরা নিজেরা চিন্তা করবা, খেয়াল করবা যে এটা যেমন সমান্তরাল আছে এটাকে যদি সমান্তরাল নিয়ে তারপরে দেখবে হচ্ছে তড়িৎ প্রবাহ কত আসে, নতুবা হচ্ছে চারটাই সমান্তরাল নিয়ে দেখবে যে কত আসে, নতুবা হচ্ছে চারটাই শ্রেণীতে নিয়ে দেখবে কেমন আছে। আমি তিনটা ক্যাটাগরি বলছি, তার মধ্যে একটা ক্যাটাগরি অবশ্যই হবে। প্রথমে কাজ হচ্ছে এই দুইটা যেমন সমান্তরাল আছে এই দুইটাকেও যদি সমান্তরাল নাও তাহলে আমাদের কি হচ্ছে চারটাকেই সমান্তরাল নিবে, নতুবা চারটাকেই শ্রেণীতে নিবে। তারপরে দেখবে অবশ্যই তোমরা পরের যে কোশ্চেনটা আছে এটা করে আমাকে গ্রুপে সেন্ড করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে সৃজনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো যদি তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য এই অধ্যায়ের কোশ্চেনগুলো আনসার করা সহজ হবে। আর প্রায় এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসে। তাহলে ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।